ফিরে এলাম বিরতির পর। আমরা যেটা খবর পাচ্ছি, 2012 সালের এপ্রিল মাসে একই পরিবারের তিনজনকে খুন করা হয়েছিল বারাসাতে। সেই একই পরিবারে তিনজনকে খুনের ঘটনায় তিনজনকে ফাঁসির নির্দেশ দিল, ফাঁসির সাজা শোনালো আদালত। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন দীপঙ্কর দাস। দীপঙ্কর, দেখো নদিয়া 2012 সালের এপ্রিল মাসে ঘটনা ঘটেছিল। বিনয় বিশ্বাস তাকে খুন করবার উদ্দেশ্যে প্রবাসী এবং তার নেতৃত্বে বেশ কয়েকজন লোক ওই ঘটনা বাড়িতে যায় বারাসাত থানার তৎকালীন বারাসাত থানার কেনিয়া কামারপাড়া গ্রামে। এবং সেই সময় বিনয় বাবুকে যখন বাঁচাতে যায় তার বাবা এবং মা, তাদেরকেও গুলি করা হয়। বিনয় বিশ্বাসের স্ত্রীকেও গুলি করা হয়েছিল, কিন্তু বিনয় বিশ্বাসের স্ত্রী সেই সময় বেঁচে যান তার দুই ছেলেকে নিয়ে। তাদের সাক্ষী এবং আরো 36 জনের মোট সাক্ষী হয়। সেই সাক্ষীর ভিত্তিতে আজকে বারাসাত আদালত 302 ধারাতে প্রভাস গালী, সুজিত গালী ও সমীর মণ্ডল এই তিনজনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। এবং এর সঙ্গে অন্য যে সমস্ত ধারাগুলো আছে 449, 120 এই প্রত্যেকটি ধারাতে আলাদা আলাদা করে তাদেরকে সাজা দিয়েছেন। মূলত যে বিষয়, এই তিনজনের বিরুদ্ধে যেমন এই বিনয় বিশ্বাসের পরিবারের বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে, সেই সঙ্গে প্রভাস গালী, এই প্রভাস গালী হচ্ছে উত্তর 24 পরগনা জেলার একজন নামকরা অভিযুক্ত। বিভিন্ন ক্ষেত্রে তার, আমরা যতটুকু জানতে পেরেছি, 8টি তার বিরুদ্ধে মার্ডার কেস আছে এবং এই 8টি কেসে মোট 17টিরও বেশি যে খুন করেছে। তার এই 17টি খুনের মামলা তার বিভিন্ন আদালতে চলছে। গাইঘাটার রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা ছিল এই প্রভাস গালী এবং জেলার বিভিন্ন প্রান্তে তার এই খুন এবং খুনের চক্রান্ত এগুলো সে করে থাকতো। অবশেষে সেই মধ্যমগ্রাম, বর্তমান মধ্যমগ্রাম থানা এবং সেই সময় 2012 সালে বারাসাত থানার কেনিয়া কামারপাড়া গ্রামে বিনয় বিশ্বাসের বাড়িতে সে রাত্রিবেলা চড়াও হয় এবং সেখানে গিয়ে বিনয় বিশ্বাসকে গুলি করে এবং আমাকে একটা কথা বলো যে সাধারণভাবে তো আমরা দেখে থাকি যে রেয়ারেস্ট অফ রেয়ার কেসের ক্ষেত্রেই ফাঁসির সাজা শোনান বিচারক। এক্ষেত্রে ফাঁসির মতো চরমতম সাজা কেন, সেই সম্পর্কে কি কিছু জানা যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে যেটা যে প্রভাস গালীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ রয়েছে। তার 8টা বিভিন্ন থানায় 8টি কেস এবং সেই 8টি কেসে 17টি খুন। সেটার যেমন তার একটা রয়েছে, রেফারেন্স রয়েছে। সেই সঙ্গে কিন্তু একই পরিবারের তিনজনকে খুন, স্ত্রীর সামনে তার স্বামীকে গুলি করে চপার দিয়ে খুন করা হয়েছিল। স্ত্রী বাঁচাতে গেলে স্ত্রীর জানাতে গুলি করে, তখন স্ত্রী মারা গেছেন শিউলি বিশ্বাস এমনটা ভেবে সে পালিয়ে গেছিল। এবং তারপর তার বাবা মা অমৃত বিশ্বাস এবং কাকতি বিশ্বাস তারা যখন বাঁচাতে যায় তখন তাদেরকেও গুলি করে চপার দিয়ে আঘাত করে। একই পরিবারের তিনজনকে খুন করা হয়েছিল। সেক্ষেত্রেও এই সাজা, ফাঁসির মতন সাজা আছে বলেই বিচারক মনে করেছেন এবং 302 ধারা মতে ভারতীয় দণ্ডবিধির মৃত্যুদণ্ড তাদের তিনজনকে দণ্ডিত করা হয়েছে। এর সঙ্গে অন্য যে সমস্ত ধারাগুলো ছিল সেই ধারাতেও কিন্তু আলাদা আলাদা করে 10 বছরের সাজা এবং 10,000 টাকা জরিমানা, 120 ধারা অনুযায়ী আজীবন সাজা, 10,000 টাকা জরিমানা। অস্ত্র আইনে প্রভাস গালীকে আলাদা করে 5 বছরের সাজা ও 5,000 টাকা জরিমানা করা হয়েছে। মৌপিয়া। দীপঙ্কর, ধন্যবাদ। দীপঙ্কর দাস আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বলেন। প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় 8ম শ্রেণীর ছাত্রীর মুখে অ্যাসিড ছুঁড়ে মারল যুবক। বর্ধমানের কালনায় এই ঘটনা ঘটেছে। গুরুতর আহত ছাত্রী ভর্তি কালনা মহকুমা হাসপাতালে। ছাত্রীর মাও অ্যাসিডে আহত হয়েছেন। 3-4 দিন আগে চিঠি দিয়েছিল, চিঠির উত্তর চাইছিল, আমি কিছু দিইনি। তারপরে কালকে কি না, কালকে অ্যাসিড। চিঠিতে কি লেখা ছিল? লেখা ছিল, আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি আসলে দেখা। আমি কিছু বলিও না, কিছু লেখিও নি চিঠি। ওই তো অ্যাসিডটা মেরেছিল, মেয়েটা চাইছিল। এবার আমরা বলছি যে মেয়ের তো 12 বছর বয়স, মেয়ের তো বয়স হয় না, এখনও আমি 4 বছর মেয়েকে পড়াবো, 18 বছর বয়সে মেয়েটার বিয়ে দেবো। দিয়ে আমি দিলে পরে বাইরে দিব, সেরকম ছেলে দেখে দিব। এবার গ্রামে কেউ দিতে চায়, সেন্টারিংয়ের কাজ করে ছেলে। ফেস এবং চোখে বেশ গুরুতরই বার্ন আছে এবং চোখে ঠিক তাকাতে পারছে না, চোখে ঠিক রীতিমতো ল্যাক্রাইমেশন হচ্ছে, চোখে জল পড়ে যাচ্ছে অনবরত এবং একটা পেইন হচ্ছে রিসেন্টলি এবং ওর রেসপিরেটরি ডিস্ট্রেসও একটু আছে রিসেন্টলি এবং একটু ক্রিটিক্যালি পেশেন্ট এখন, এবং জেনারেল কন্ডিশন ঠিক নেই, খুবই পোর। বাড়ির উঠোনে রাজনৈতিক দলের মিটিং আর তারই প্রতিবাদ করেছিলেন এবং এর প্রতিবাদ করায় শাস্তি হিসেবে জুটল বেধড়ক মার। ছেলেকে বাঁচাতে গিয়ে মার খেলেন প্রতিবাদীর মাও। কাল্লার নেপাকুলি ঝাপানতলা গ্রামের ঘটনা। স্থানীয় তৃণমূল নেতা ব্রজগোপাল ঘোষ ও তাঁর অনুগামীরা এই কাজ করেন বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলাকে ভর্তি করা হয়েছে কাল্লা মহকুমা হাসপাতালে। তৃণমূলের ব্লক নেতা প্রণব রায় অভিযোগ অস্বীকার করেছেন।
আপনাদের জানিয়ে রাখি, দুটি বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছেন। শ্যামবাজারের মতো খাস কলকাতার বুকে গুরুত্বপূর্ণ ক্রসিং এ এই ঘটনা ঘটেছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে আমরা জানতে পারছি। আমরা সরাসরি আপনাদের নিয়ে যাচ্ছি ঘটনাস্থলে। সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, কিভাবে কখন এই দুর্ঘটনা ঘটলো? দেখো, এই দুর্ঘটনা ঘটেছে এখন থেকে প্রায় ঘন্টাখানেক আগে। এই যে জায়গাতে আমরা রয়েছি, আরজিকরের দিক থেকে 227 রুটের একটি বাস সেটি শ্যামবাজারের দিকে যাচ্ছিল। ঠিক একইভাবে উল্টো দিক থেকে, অর্থাৎ শ্যামবাজারের দিক থেকে সেদিক থেকেও একই রুটের 227 রুটের আরেকটি বাস আসছিল এবং ঠিক এই বাসটি, এই 219 বাসটি যে কায়দায় যাচ্ছে তুমি দেখতে পাবে যে সাধারণ যে লাইন, সেই লাইনকে ভেঙে এই বাসটি ঠিক যেভাবে ডান দিক দিয়ে যাওয়ার চেষ্টা করছে, ওই সময় 227 রুটের ওই বাসটিও একইভাবে তার নির্দিষ্ট লাইন ছেড়ে দিয়ে ডান দিকে ওভারটেক করে শ্যামবাজারের দিকে যাওয়ার চেষ্টা করে এবং ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা 227 রুটের বাসের সঙ্গে একেবারে মুখোমুখি সংঘর্ষ হয়। দুই চালক, গাড়ির চালক যেখানে বসেন, এক চালকের বসার জায়গা আরেক চালকের বা আরেকটি বাসের চালকের জায়গা, যেখানে চালকের সিট রয়েছে, সেই জায়গাতেই কিন্তু মূল ধাক্কাটা লাগে, যে কারণে দুই বাসের দুই চালক তারা ওখানেই আটকা পড়ে যান এবং তাদের গুরুতর আঘাত রয়েছে বলে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। এই জায়গাতেই এই ঘটনাটা ঘটেছে। এখনো পর্যন্ত তুমি দেখতে পাবে যে এখানে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে কাঁচ এবং সে সময় যারা যাত্রীরা ছিল তাদের যাদের উদ্ধার করা হয়েছে এখান থেকে তাদের রক্তের ছাপ সেখানে কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। বাসের মধ্যে থেকে এখনো পর্যন্ত যেটা সরকারিভাবে জানানো হয়েছে, 16 জন যাত্রী তাদেরকে উদ্ধার করে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাসের দুই চালক তাদেরকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক এখনো পর্যন্ত, সেরকমটাই জানা যাচ্ছে। এই 16 এবং 2, 18 জন মোট এই বাস দুর্ঘটনায় তারা জখম হয়েছেন। দুই বাসের দুই চালক, যেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি, একজনের নাম দেবব্রত বাগচি, আরেকজনের নাম জানা যাচ্ছে মিঠুন মণ্ডল। এই দুজনের আঘাত গুরুতর। এই দুজনকে এই মুহূর্তে আইসিইউতে যাতে ভর্তি করা হয় সেই ব্যবস্থা করা হচ্ছে এবং বাকি যারা যাত্রীরা ছিলেন তাদের প্রাথমিক চিকিৎসা চলছে হাসপাতালে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে তুমি ইতিমধ্যেই দেখতে পাবে যে প্রচুর ভিড় এখানে কিন্তু জমে গেছে এবং যে জায়গাতে এই দুর্ঘটনাটি ঘটেছে সেই জায়গাটি বরাবরের জন্য কিন্তু অ্যাক্সিডেন্ট প্রন জোন, যে কারণে এখানে পুলিশের তরফ থেকে নির্দিষ্টভাবে বোর্ডে দেওয়া রয়েছে অ্যাক্সিডেন্ট প্রন জোন হিসাবে। কিন্তু তা সত্ত্বেও এখানে যে গাড়ির গতি নিয়ন্ত্রণ করা যায়নি তা দেখিয়ে দিল আজকের এই ঘটনা। মৌপিয়া। সন্দীপ, ধন্যবাদ। সন্দীপ সরকার আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি কথা বলেন ঘটনাস্থল থেকে। আমাদের আরেক প্রতিনিধি সিজার মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে হাসপাতাল চত্বর থেকে। সিজার, 18 জন মোট জখম হয়েছেন, যার মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে আমরা জানতে পারছি। কি তথ্য পাওয়া যাচ্ছে? দেখো, এখন পর্যন্ত প্রায় 15 জন এখানে বাস যাত্রী ভর্তি হয়েছেন হাসপাতালে। তাদের মধ্যে বেশ কয়েকজনকে কিন্তু ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসার পর, কারণ বাকি যারা যাত্রীরা ছিলেন সেই যাত্রীদের আঘাত খুব একটা গুরুতর নয়। কিন্তু দুই বাসেরই চালক তারা কিন্তু যথেষ্ট আহত হয়েছেন এবং তাদের মধ্যে একজন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হয়েছেন। কারণ বাসটি, যেটা প্রত্যক্ষদর্শীরা বা যারা যাত্রী ছিলেন তারা যেটা বলছেন, হঠাৎ করে একটি বাসের, যে বাসটি শ্যামবাজার থেকে নাগেরবাজার মুখী ছিল, সেই বাসের টায়ার বাস করে এবং টায়ার বাস করার পরে কিন্তু চালক গাড়ির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং মুখোমুখি সংঘর্ষ হয়। কারণ অন্যদিকে এক যাত্রীর সঙ্গে আমরা কথা বলেছিলাম, যিনি ছিলেন 227 নম্বর বাস, যেটি বেলগাছিয়া থেকে শ্যামবাজারের দিকে যাচ্ছিল। তিনি বলেন যে বাসে 30-35 জনের মতো যাত্রী ছিল এবং বাসটি বেশ ভালো গতিতে যাচ্ছিল এবং তখনই মুখোমুখি সংঘর্ষ হয় এবং মুখোমুখি সংঘর্ষ। সিজার, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা একবার আহত যাত্রীদের বক্তব্য শুনে নিই। আমরা আপনাদের শোনাবো আহত যাত্রী যারা একই সঙ্গে ঘটনার প্রত্যক্ষদর্শী এবং ভুক্তভোগী তারা কি বলছেন। আমি আবারও ফিরে যাবো সিজারের কাছে। সিজার, এখান থেকে দেখা গেল সিজার, সিজারের সঙ্গে সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি 24 ঘন্টার পর্দায়। আজকে শ্যামবাজারের মতো একটি গুরুত্বপূর্ণ ক্রসিং, সেখানে দুটো বেসরকারি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এবং সেই মুখোমুখি সংঘর্ষে 18 জনের জখম হওয়ার খবর পাওয়া যাচ্ছে, যার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এতটাই জোরে সংঘর্ষ হয়েছিল, এতটাই খারাপ পরিস্থিতি হয় যে ছবিও আপনারা এই মুহূর্তে চাক্ষুষ করতে পারছেন 24 ঘন্টার পর্দায়, যে চালককে তাকে রীতিমতো যে বাসের যে বডি সেটা কেটে তাকে বার করতে হয়। সিজার মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন। সিজার,
হ্যাঁ দেখো, যে দুজন চালক তাদের মধ্যে একজন দুজনেই যথেষ্ট জখম হয়েছেন এবং একজন ট্র্যাপ হয়ে গেছিলেন, যেটা তুমি বললে যে যেহেতু মুখোমুখি সংঘর্ষ সেক্ষেত্রে তার যে বাসের যে দরজা সেটা কিন্তু এমন ভাবে আটকে গেছিল যে তাকে বের করে আনা সম্ভব হচ্ছিল না, এবং সেখানে দমকল কর্মীদের সহযোগিতায় পুলিশ তাকে ভেতর থেকে বের করে নিয়ে আসে। ট্র্যাপড অবস্থায় ছিলেন, সেখান থেকে কেটে বের করে নিয়ে আসা হয়। তার অবস্থা আশঙ্কাজনক এবং অন্য যে চালক তারও কিন্তু শারীরিক অবস্থা খুব একটা ভালো নয় বলে চিকিৎসকরা আমাদের জানাচ্ছেন। দুজন এই মুহূর্তে আজিকা হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে সব থেকে বড় যে বিষয়টা, যাত্রী দুই বাসেই যথেষ্ট পরিমাণ যাত্রী ছিলেন, কিন্তু তাদের কিন্তু আঘাত খুব একটা গুরুতর নয়। মূলত তাদের বেশিরভাগকেই কিন্তু প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। সিজার, ধন্যবাদ। সিজার মন্ডল আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বললেন। এখানে দুটো ফাঁকা রাস্তা ছিল। ইন্ডিকাল কিভাবে যে ঘটনাটা ঘটলো, আমরা রাস্তা পথে আমাদের সামনের দোকানদাররা মিলে আর আমাদের এখানে পাড়া প্রতিবেশী যাতে যে দুর্ঘটনাটা ঘটলো যেভাবে ঘটেছে, সে বাসের ড্রাইভার, দুটো ড্রাইভার খুব ইনজোর, আরও 15 জন আরও হসপিটালে চলে গেছে। দুটোই হচ্ছে 227 নম্বর বাস, হচ্ছে ওরা বাঙ্গুর এভিনিউ টু হচ্ছে বিয়ানার যায়, ওই বাসগুলোতেই ঘটনাটা ঘটে। দুটোই আসছিল, একটা উল্টো দিক দিয়ে দুদিক দিয়ে আসছিল। এখন অ্যাক্সিডেন্ট জোন এটা ভালোভাবে লেখা আছে, দেখুন সামনে লেখা আছে, কিন্তু ওরা কোনোভাবেই ক্যারি করে না। এত পপুলারি জায়গা, তার মধ্যে এইভাবে ওরা ড্রাইভিং করে। চোখ রাখবো অন্যান্য খবরে। 24 ঘন্টার সঙ্গে পথে নামলেন ব্যোমকেশ বক্সী। কলেজ স্ট্রিট চত্বরে ঘুরে বেড়ালেন, স্রষ্টার ঠিকানা খুঁজতে। পেলেন কি? আজ আমরা যাচ্ছি ব্যোমকেশের সিক্রেট আউট করতে। এই মুহূর্তে আমরা আছি কলেজ স্ট্রিট কফি হাউসের খুব কাছাকাছি, ব্যোমকেশ চ্যাটার্জি স্ট্রিটে। এবং শরদিন্দুবাবুর লেখা থেকে এটাই জানা যায় যে ব্যোমকেশ হ্যারিসন রোডে থাকতো, মানে আমার স্ট্রিট আর কলেজ স্ট্রিটের সংযোগস্থলে। তো চলো দেখি ওদিকে। নিশ্চয়ই ওই সংযোগস্থলে, কিন্তু নাম্বারটা কোথাও বলা নেই। নাম্বার কোথাও বলা নেই, একদম লেখাতেও বলা নেই। মানে বুঝতে পারছো ব্যোমকেশ অতদিন আগেও ওই সেলিব্রিটি স্ট্যাটাসটা মেনটেন করতো, এক্স্যাক্ট নাম্বারটা বলেনি। নমস্কার, এই তো দাদা, কেমন আছেন? আচ্ছা, সামনে ব্যোমকেশ বক্সী আসছে 16ই ডিসেম্বর, দেখতে যাবেন তো? এইখানে আমরা এসছি 24 ঘন্টা থেকে ব্যোমকেশের ঠিকানা খুঁজছে। আপনি জানতেন যে ব্যোমকেশ এই কলেজ স্ট্রিট চত্বরেই থাকতো? হ্যাঁ, এখানে দোকানদার হ্যাঁ জানেন তো। এই দেখুন দাদা, জানেন কোন দিকে যাবো? এইদিকে। দেখো ব্যোমকেশ, তুমি যখন এখানে ছিলে, মানে তোমার চরিত্র যখন এখানে ছিল, সেখান থেকে কিন্তু খুব একটা চেঞ্জ হয়নি। কিছু চেঞ্জেস হয়েছে, তখন এত বাহারি গাড়ি থাকতো না। এখানে সবাই দেখছি বেশ ফোন টোন বার করে ছবি টবি তুলছে। তখন ফোনের ব্যবহার তো এরকম ছিল না, ল্যান্ডলাইন ফোনও ছিল, এবং সেটাও খুব রেয়ার, কিছু কম বাড়িতে থাকতো। আমরা ব্যোমকেশের বাড়িতে থাকতো, ব্যোমকেশের কাছে তো সরকারি ফোন টোনও আসতো। ব্যোমকেশ পর্ব শুরু হয়, ব্যোমকেশ তখন বাড়ি ছিল না, অজিত এবং সত্যবতী ছিল, এবং তারা ফোন পায় একদম সরকারের তরফ থেকে, আত্মসহায়কের কাছ থেকে, কারণ একটি বিশেষ কাজে সরকার তলব দিয়েছেন ব্যোমকেশকে। তো সেই সময় কিন্তু ব্যোমকেশের গাড়ি ছিল না। আচ্ছা, ব্যোমকেশের নিজস্ব গাড়ি হতে অনেক সময় লেগে সেই কিয়াতলায় গিয়ে, আমার মনে হয় এই দিকটা, জানো তো। তুমি যদিও চরিত্র, কিন্তু নস্টালজিক লাগছে না? দেখো পুরনো বিল্ডিং, এটা এই সামনেই যেটা দাঁড়িয়ে আছি, এটা দেখে মনে হচ্ছে যেন ওখানে ব্যোমকেশই দাঁড়িয়ে থাকবে। এই রে, ওখানে সত্যবতী দাঁড়িয়ে থাকবে না ব্যোমকেশ দাঁড়িয়ে থাকবে, সেটা বলা মুশকিল। স্যার, একটা ছোট্ট জিজ্ঞাসা আছে। হ্যালো, আপনার নাম? অভিক মিত্র। অভিক, আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ। এই চত্বরেই? বাহ, এই তো আমরা এই চত্বরের একজনকে পেয়ে গেছি। এই ব্যাগটা দেখেই বোঝা যাচ্ছে, ঝোলা ব্যাগ দেখে এখন বুঝতে পারছি। আচ্ছা, আমরা আসলে ব্যোমকেশের ঠিকানা খুঁজে বার করতে, কারণ বইতে এইটুকু রেফারেন্স আছে যে কলেজ স্ট্রিট আমার স্ট্রিটের সংযোগস্থলে হ্যারিসন রোড এরকম কোথাও। এক্স্যাক্ট যেহেতু ঠিকানাটা জানি না, আমরা এখন এখানে রেসিডেন্সি বোর্ডিং এ থাকতো। এমজি রোডের ওপরেই একটা মেস, বাড়ি নয়, বাড়িটার 3 তলায় থাকতো শরদিন্দু, আর নিচে যেখানটা আর কি আপনার জীবনানন্দ দাস থাকতো, এবং এখনো ঘরটা রয়েছে, মানে ওখানে নানাজন এসেছে থেকেছে। আমরা এখনই নস্টালজিয়া নিয়ে আলোচনা করছিলাম। হ্যাঁ, চেষ্টা করতে পারি। নস্টালজিয়া, চলো আমরা তাহলে এগিয়ে যাই। আর অভিককে আমার ব্যোমকেশ পর্ব টিমের তরফ থেকে, 24 ঘন্টার তরফ থেকে থ্যাংক ইউ, কারণ সুন্দর কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন পেলাম।